আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনীতিতে বেশ চমকপ্রদ ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের কিছু ঘটনা চোখে পড়ছে। আমার বেশ খানিকটা মজাই লাগছে। কারণটা হচ্ছে যে যে গর্ত যারা নিজেরা খুঁড়ছে সেই গর্তে তারাই পড়বার উপক্রম হচ্ছে। প্রথমে আসে বুধবার সন্ত্রাস বিরোধী আইন, যে আইনের অধীনে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতা দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সেদিন যখন আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে সংসদে যখন বিলটা পাশ হলো, পাশ হওয়ার মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন বিলটা উত্থাপন করলেন, তখন তার বক্তব্যে সুস্পষ্ট করে বললেন যে আমাদের বন্ধু জামাত এবং এনসিপির বন্ধুরা আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন করেছিলেন। তখন মোটামুটি একটা জনমত তৈরি হয়েছিল, এই জন্য এই অধ্যাদেশটা ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার জারি করেছিল এবং সেইটাই আজকে হুবহু তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা পাশ করে দিলাম। এই ঘটনাটার সময় জামাত আমিরের মুখটা কেমন শুকিয়ে গিয়েছিল খেয়াল করেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার কিন্তু মূল কারিগর, মূল প্রেক্ষাপট রচয়িতা কিন্তু জামাত এনসিপি, মূলত জামাত। এনসিপি তো জামাতই আসলে। সেই সময় বিএনপি কিন্তু এটার বিরোধিতায় ছিল, কিন্তু সেই সময় বিএনপি বিরোধিতা থাকলেও পরে আবার সমর্থন দিয়েছিল। সেটা নানা কারণে সমর্থন দিয়েছিল। আমি বলছি না যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবে না, সুযোগ পেলে অবশ্যই করবে। কারণ বিএনপি আওয়ামী লীগকেই শত্রু মনে করে, জামাতকে শত্রু মনে করে না, জামাতকে সাথে নিয়ে চলে, এখনো পর্যন্ত চলে। যাই হোক, জামাতের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে বা এই বিলটা পাশকালীন সময়ে জামাত আমির উঠে স্পিকারের কাছে ফ্লোর চেয়ে এমন কথাও বলেছিলেন যে আমরা কি এই সেন্সিটিভ বা স্পর্শকাতর বিলটা পাশের জন্য একটু সময় পেতে পারি। মুখটা কিন্তু শুকানো জামাত আমির, অর্থাৎ জামাত আমির বা জামাত মনে করছে যে একটা নতুন গর্ত তৈরি হয়ে গেল, এই গর্তে আমরাও পড়তে পারি। আবার গতকালকে কি ঘটনা হয়েছে দেখুন, যে ফাঁদের পরে ফাঁদ। আমার বিষয়গুলো বেশ মজা লাগছে। আওয়ামী লীগের কিছু হবে না ভাই, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ সমহিমায় ফিরবে, আওয়ামী লীগকে ফেরাবে, সিচুয়েশন ফেরাবে। গতকাল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিলেন তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা অধ্যাদেশ, ইউনূস সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশটি আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে খুব আশ্চর্যের বিষয়, অবাক করা বিষয় হলো, বুঝে হোক না বুঝে হোক, এই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল এই যে চিলড্রেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকার জানিয়েছে। চিন্তা করুন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, নিজামে ইসলাম পার্টি আর জামাতে ইসলাম একদম আইনগতভাবে, সাংবিধানিকভাবে জামাতের নামে সিলমোহর মারা হয়ে গেল। জামাতের জন্য কতটা বিপদ একবার চিন্তা করুন। জামাত আওয়ামী লীগের জন্য কিন্তু গর্ত খুঁড়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ এই দেশে থাকতে পারবে না। গতকাল জামাত আমির সংবাদ সম্মেলনে তার টোনটা খেয়াল করে দেখুন যে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, এমন 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 টোন আমরা কালকে শুনেছি। এগুলো কেন? বিএনপির কৌশলের কাছে কি জামাত প্রতিনিয়ত ধরাশয়ী হচ্ছে? এই যে অধ্যাদেশটা তো জারি হলো, এই যে জামুকা অধ্যাদেশটি আইনে পরিণত হলো, এই অধ্যাদেশটি যখন জারি হয় তখন কিন্তু জামাত ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানেই জামাত ক্ষমতায়। এই আইনের ফাঁক ফোকরটা কি জামাত একটু চিন্তা করেনি যে
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী অন্যান্য মুসলিম লীগ বা নিজামী ইসলাম পার্টির সাথে জামাতের নামটাও আছে। তখনই তারা যেহেতু ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানে জামাত ক্ষমতায়, তারা যেহেতু ক্ষমতায়, তখন কি তারা তাদের নামটা প্রত্যাহার করে নিতে পারেননি। ওটা হয়তো চিন্তাই করেনি, কিন্তু সেই অধ্যাদেশটা হুবহু গতকাল সংসদে পাশ হয়ে গেছে। এখন যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, মানবতা বিরোধী অপরাধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল। এখন যদি এই যে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে বিচারের আওতায় আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও নতুন করে, এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছে বা তাদের নেতাদের বিচার করেছে, এখন যদি জামাত যদি বিএনপির বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করতে যায়, আন্দোলন করতে যায়, মাঠে নামতে যায়, বিএনপি যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ, যেভাবে হোক সংখ্যাগরিষ্ঠ, ওই বাড়াবাড়ি করতে গেলে জামাতকে যদি ওই ট্রাইব্যুনালে দলগত হিসেবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে দলগতভাবে সংগঠনভাবে যদি ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনে, তাহলে জামাত কোথায় যাবে? এবং ওই আনার প্রেক্ষিতে জামাতকে যদি এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনে জামাতকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে জামাত কোথায় যাবে? খেলাটা রাজনীতির আসলে জমে উঠছে। কারণ এই যে এত কট্টর পন্থা, জামাতের কট্টর পন্থা, আওয়ামী লীগকে রাখা যাবে না, আওয়ামী লীগকে নিষেধ করতে হবে, আওয়ামী লীগকে এই দেশে আর ফিরতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ ফিরবে। আজকে এই যে জামাত আন্দোলন, রাজপথে নামা, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, জুলাই সনদ হলো না, সংবিধান সংস্কার হলো না, অনেক কিছুই হইল না। এই অনেক কিছু না হওয়া নিয়ে জামাত যে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার দিয়ে যদি রাজপথে নামতে চায়, তাহলে বিএনপির জন্য সহজ হয়ে গেল এই ব্যবস্থাগুলো নেওয়া। আমি গতকালকে রাতে একটু কল্পনা করেছি যে জামাত যদি এই ধরনের কর্মকাণ্ডে যায়, অ্যাকশনে যাবে। বিএনপি অ্যাকশনে যেতেই পারে, বিএনপির জন্য ক্ষতির কারণ হলে অ্যাকশনে যাবে। তাহলে কি আওয়ামী লীগের নির্বাহী আদেশটা, ওই যে স্থগিত কর্মকাণ্ড স্থগিতের নির্বাহী আদেশটা উইথড্র করবে? তখন উইথড্র করাটাই স্বাভাবিক। জামাতকে বিচারের আওতায়, জামাত তো ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে সংবিধানে স্বীকৃত হয়ে গেল। অর্থাৎ রাজনীতির পাশা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই যে কামিং উইক, আগামী সপ্তাহে আমরা হয়তো রাজনীতিতে নানা রকম মেরুকরণ দেখব, তেমনটাই মনে হচ্ছে। এখন আমরা দর্শক হিসেবে, রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সামনের দিনগুলোয় কি ঘটতে যাচ্ছে। কারণ জামাত ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে পরিগণিত হলো, জামাত বিচারের আওতায় আসতে পারে, জামাত নিষিদ্ধের কাতারে আসতে পারে, জামাত প্রথম নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের কিচ্ছু হবে না। বারবার বলছি যে আওয়ামী লীগের কিচ্ছু হবে না, ভয় পাবার কোনো কারণ নেই। জামাতের মুখ শুকে যাওয়ার প্রধান কারণ এটাই। এই যে জামাত 2025 সালে আন্দোলন করলো, করে ওই যে 12 মে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নির্বাহী আদেশ জারি করে নিল, 11 মে অধ্যাদেশ জারি করে নিল, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করিয়ে নিয়ে গত বুধবার নতুন সরকার এসে এই আইনটা হুবহু পাশ করলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি এটা জামাত এনসিপির বন্ধুদের আন্দোলনের ফসল হিসেবে গণ্য করলেন। রাজনীতির খেলা সামনে কিন্তু বেশ খেলা জমে উঠেছে। আমরা দেখব নিশ্চয়ই, আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই দুটো আইনের কথা বলবো। একটা আইন একটা দলকে রাজনীতি থেকে সরিয়ে দিল, আরেকটা আইন একটা পরিবারের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা রহিত করলো। হয়তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন নিষিদ্ধই থাকছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাতিল করা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা সুবিধা। এখন জনমনে প্রশ্ন একটাই, এটা কি আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিশোধের শুরু? এবং এই প্রতিশোধ ইচ্ছা দেশ এবং জাতিকে কোথায় নিয়ে যাবে?
আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের 11তম দিনে আজ যা হলো তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, সংসদীয় ইতিহাসে বিশেষভাবে চিহ্নিত হয়ে থাকবে। যারা শুধু মনে করছেন সংসদে দুটো বিলই তো পাশ হয়েছে, তারা আসলে ভুল ভাবছেন। আসলে আজকের এই সিদ্ধান্ত দুটো বাংলাদেশের রাজনীতিতে একটা মেজর শিফট এভাবে দেখতে হবে। আজকে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সরকার চাইলে শুধু কোনো সংগঠনকে নিষিদ্ধই না, তাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারবে। মানে কি? মানে হলো মিছিল, সমাবেশ, প্রেস ব্রিফিং, সোশ্যাল মিডিয়া প্রচারণা সবকিছু বন্ধ। আর এই আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধই থাকছে। এই সিদ্ধান্ত কিন্তু নতুন নয়। 2025 সালে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল বা দিয়েছিল, আজ সেটাকেই স্থায়ী আইনে রূপ দিয়েছে বর্তমান সরকার। এরপর আসি দ্বিতীয় সিদ্ধান্তের বিষয়ে। সেটা তো জানলেনই, জাতির পিতার পরিবার সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল। আজ জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিত করে বিল পাশ করা হয়েছে। এর মাধ্যমে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা বাতিল হলো। আপনারা জানেন যে 2009 সালের 15 অক্টোবর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 গ্যাজেট আকারে জারি করা হয়েছিল। এরপরে 2015 সালের 25 মে এই আইনের অধীনে পরিবার সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে, রাষ্ট্রপতি মানে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তার অনুমোদন ক্রমে অন্তর্বর্তী সরকারের সময়ে 2024 সালের 9 সেপ্টেম্বর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয়। সেই অধ্যাদেশই স্থায়ী বিল আকারে সংসদে পাশ হলো, যেটা বললাম, হয়তো আপনারা জেনেছেন। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, দুটো সিদ্ধান্ত একসাথে কেন, একই দিনে কেন? এটা কি শুধু মানে আইনের আপডেট, নাকি এটা টার্গেটেড কোন রাজনৈতিক মেসেজ বা বার্তা? দুটো সিদ্ধান্ত নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, হবে। এটি যখনই আলোচিত মানে প্রসঙ্গ ক্রমে আসবে, আলোচনা হবে। ইউরোপ ভিত্তিক গবেষণা ও নীতি সংস্থা সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম SADF, তারা বলেছে এই নিষেধাজ্ঞা গণতন্ত্রের জন্য হুমকি। SADF ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি কাইসা ওলংগ্রেনের কাছে একটি বিশাল বিস্তারিত চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে তারা লিখেছে, SADF লিখেছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশটির গণতান্ত্রিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি প্রধান রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার সমতুল্য, যা গণতান্ত্রিক বহুত্ববাদ ও অংশগ্রহণমূলক রাজনীতির পরিপন্থী। এখন সকলেই আসলে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চান, কিন্তু আসলে বর্তমান সরকার সেই পথে হাঁটছে না। SADF লিখেছে, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন এবং ন্যায় বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাধ্যবাধকতারও পরিপন্থী। চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা এবং তৃণমূল কর্মী বর্তমানে আটক রয়েছেন, কারাগারে আছেন, এবং তাদের বিরুদ্ধে নানা যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো মনগড়া বা ভিত্তিহীন বলে অভিযোগ রয়েছে। তাই এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের মৌলিক ভিত্তিকে দুর্বল করে। জাতিসংঘের বিভিন্ন বিশেষজ্ঞরাও বলছেন, পুরো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহজে ন্যায়সঙ্গত করা যায় না, এটি কিছুতেই
জাস্টিফাই করা যায় না। সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের, আমাদের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন এটি, যেখানে সংবিধানের সর্বোচ্চ অবস্থান ঘোষণা করা হয়েছে এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো নির্বাহী বা আইনগত কার্যক্রমকে বাতিল ও অকার্যকর বলে গণ্য করা হয়েছে। রাজনৈতিক বহুত্ববাদ ও প্রতিযোগিতামূলক দলীয় রাজনীতি সংবিধানের প্রান্তিক কোনো বৈশিষ্ট্য নয়, বরং অনুচ্ছেদ 11 এবং 55 এবং মৌলিক অধিকার অধ্যায় একত্রে যে গণতান্ত্রিক কাঠামো কল্পনা করে, তৈরি করে, যেটি তার মূল ভিত্তিই হলো এই বহুত্ববাদ। একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা কার্যত সমষ্টিগত শাস্তির শামিল, যা সাংবিধানিক শাসন ব্যবস্থার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সংবিধানের 36 থেকে 40 অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। অথচ সংবিধান একজন নাগরিককে তার পূর্ণ সাংবিধানিক অধিকার ভোগ করার প্রতিশ্রুতি দিয়েছে বা দেয়। এই আইন কারাগারে আটক বা গণহারে দায়ের করা প্রায় অভিন্ন মামলা, সব মামলা তো একই রকম, এই মামলাগুলোর মুখোমুখি আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতা কর্মীর পরিস্থিতি আইনগতভাবে অত্যন্ত সংকটজনক করে তুলল এই আইনটিকে এইভাবে পাশ করার মধ্য দিয়ে। এই অবস্থান সংবিধানের 31 অনুচ্ছেদের আলোকে আইনের সুরক্ষার অধিকার লঙ্ঘন করে এবং পরোক্ষভাবে আগাম শাস্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। বাংলাদেশ 2000 সালে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি ICCPR সেটাতে যোগ দিয়েছে। এই চুক্তির 19, 21, 22 অনুচ্ছেদ মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা সুরক্ষা দেয়, যার মধ্যে রাজনৈতিক দল গঠন ও তাতে অংশগ্রহণের অধিকার অন্তর্ভুক্ত। জাতিসংঘ মানবাধিকার কমিটি 12 সেপ্টেম্বর 2011 সালে গৃহীত সাধারণ মন্তব্য নম্বর 34-এ জোর দিয়ে বলেছে, রাজনৈতিক মত প্রকাশ সর্বোচ্চ সুরক্ষা পাওয়ার যোগ্য এবং রাজনৈতিক সংগঠনের উপর সাধারণ নিষেধাজ্ঞা প্রাথমিকভাবেই 19 অনুচ্ছেদের সঙ্গে অসঙ্গত। পরে 17 সেপ্টেম্বর 2020 গৃহীত সাধারণ মন্তব্য নম্বর 37-এ সমাবেশের অধিকার প্রসঙ্গে জনশৃঙ্খলার নামে রাজনৈতিক অংশগ্রহণ দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে সতর্কতা প্রদান করে। এ সংক্রান্ত একাধিক আইনি যুক্তি, সাংবিধানিক দফাওয়ারি ব্যাখ্যা, বিশ্লেষণ আরো আছে। আমি আমার সামনে কাগজ আছে, আমি হয়তো দেখে দেখে পড়ে শোনাতে পারি আপনাদেরকে, কিন্তু কি লাভ? এতে ভিডিওর কলবর বাড়বে, জ্ঞান গর্ভ ভারী ভারী কথা হয়ে যাবে, এতে আপনার আমার ব্রেনকে এক ধরনের চাপ দেওয়া হবে। কি লাভ এই চাপ দিয়ে? যারা আইন করে সিদ্ধান্তগুলো পাকাপোক্ত করেছেন তারা এর ভালো মন্দ সবচেয়ে বেশি জানেন, ভালো জানেন। পার্থক্য অবশ্য একটা আছে, এগুলো তারা ভালো বোঝেন বিরোধী দলে থাকলে। যখন বিরোধী দলে থাকেন তারা, সরকারে বসলে আইন এবং সংবিধানের তোয়াক্কা হয়তো না করলেও চলে, তখন হাম জো বলেগা ওহি আইন হ্যায়, বিষয়টা এরকম বলেই দেশের সাধারণ মানুষ মনে করেন। সহজ কথায় যদি বলি, বাংলাদেশের সংবিধান কি বলে? বলে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার, সংগঠন করার অধিকার, এগুলো হলো মৌলিক অধিকার। কিন্তু যখন একটা নির্বাহী সিদ্ধান্ত দিয়ে একটা পুরো দলকে নিষিদ্ধ করা হয়, দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটাকে আবার সংসদে আইন করে একটি রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা হয়, পাকাপোক্ত করা হয়, তখন এটা সংবিধানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? সবচেয়ে বড় কথা, এটা কি কালেকটিভ পানিশমেন্ট বা সমষ্টিগত শাস্তি? সুপ্রিয় দর্শক, রাজনীতিতে বার্তা বা মেসেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের দুটো সিদ্ধান্তই একসাথে একটাই বার্তা দিচ্ছে, তা হলো পুরনো অধ্যায় শেষ, নতুন খেলা শুরু।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই খেলা কি গণতন্ত্রের খেলা নাকি প্রতিশোধের খেলা? দর্শক, আপনার কি মনে হয়, এটা কি আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে এগিয়ে গেলাম আমরা, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে পুরোপুরি পুরোপুরি ধ্বংস করার, নিশ্চিহ্ন করার বা সরানোর কৌশল নিলাম আমরা? কমেন্টে আপনার মতামত জানান।